যখন চৌকিদারটি আমার প্রথম নজরে পড়ল তখন সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে। আমি উদাসীনভাবে তার দিকে চাইলাম। সে ঢুকে গেল চার্চের ভিতর। আমি তার দিকে আর বেশি মন দিলাম না। ওয়াশিংটন স্কোয়ারে সকালের দিকে যে কোনো কেউ গেলে যেমনটা করে থাকি আর কি। যখন আমি জানলা বন্ধ করে নিজের স্টুডিওতে ফিরে এলাম তখন আমি তার ব্যাপারে একেবারে ভুলেই গেলাম। পরে দুপুরের দিকে যখন আবহাওয়া খানিক গরম হয়ে উঠেছে আমি আবার জানলাটা খুললাম টাটকা বাতাসের জন্য। দেখলাম লোকটা চার্চের বারান্দায় দাঁড়িয়ে, কিন্তু তাকানোর মতো তেমন কিছু পেলাম না তার মধ্যে। দৃষ্টি নিয়ে গেলাম ফোয়ারাটার দিকে, তারপর হারিয়ে গেলাম গাছ, রাস্তা এবং হেঁটে যাওয়া মানুষের চিন্তায়। আমি আবার ফিরে এলাম চিত্রফলকের সামনে। পরে আবার যখন জানলার কাছে ফিরলাম চোখে পড়ে গেল লোকটাকে সেই চত্বরে। তার মুখটা এবার আমার দিকে। কিছু চিন্তা না করে আমি সামনের দিকে হালকা ঝুঁকে গেলাম। ঠিক এই সময় সে তার হাত তুলে আমার সাথে চোখ মেলালো। তখন আমার কেন জানি কফিনে বন্দি থাকা মানুষের মতো অনুভূতি হলো। কারণটা আমি ঠিক বলতে পারবো না, তবে মানুষটার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে এরকমটা ভাবতে বাধ্য করলো। সেই অনুভূতির তেজ নিশ্চয়ই খুব বেশি ছিল, যার দরুন সেটা আমার মুখে ফুটে ওঠে। লোকটা তার মুখটা খুব দ্রুত ঘুরিয়ে নেয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন রবার্ট ডাব্লিউ চেম্বার্সের লেখা দ্য ইয়েলো সাইন। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1895 সালে। রবার্ট উইলিয়াম চেম্বার্সের জন্ম 1865 সালে। উনি গথিক হরর এবং উইয়ার্ড ফিকশন নিয়ে লেখালেখি করতেন। উনি জনপ্রিয় ছিলেন ওনার লেখা দ্য কিং ইন ইয়েলো গল্প সংকলনটির জন্য। সেটি ছিল এমন এক সংকলন যার থেকে অনুপ্রাণিত হয়ে এইচপি লভক্রাফট সৃষ্টি করলেন এক অদ্ভুত বিস্ময়কর স্বপ্নের জগৎ, যেটাকে আমরা লভক্রাফটিয়ান হরর বলে জানি। তবে অনেকে এটাই বিশ্বাস করেন যে লভক্রাফটিয়ান হররের আসল জনক হলেন রবার্ট উইলিয়াম চেম্বার্স। তবে ভদ্রলোক দ্য কিং ইন ইয়েলো গল্প সংকলনটি প্রকাশ করার পর আর সেসব নিয়ে তেমন কিছুই লেখেননি। তারপর থেকে উনি লিখে গিয়েছেন বেশ কিছু প্রেমের কাহিনী। সেগুলো ভালো ছিল কিনা আমি বলতে পারবো না, তবে পাঠকেরা সেগুলো মনে রাখেনি। দ্য ইয়েলো কিংয়ের সৃষ্টিকর্তা হিসেবেই তাকে সকলে মনে রেখেছে। আজকের গল্পটি দ্য কিং ইন ইয়েলো সংকলনের চতুর্থ গল্প। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। পরবর্তীতে এই সংকলনের অন্য গল্পগুলিও নিয়ে আসার ইচ্ছে রয়েছে। শুনতে থাকুন মিস্ট্রি হাউসের আজকের বিশেষ নিবেদন, রবার্ট উইলিয়াম চেম্বার্সের লেখা দ্য ইয়েলো সাইন। আমি আবার ফিরে গেলাম আমার ক্যানভাসটার কাছে এবং আমার মডেলকে নির্দেশ দিলাম পোজ দেবার জন্য। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমি আমার কাজ খারাপ করে চলেছি, তাই আমি সাথে সাথে রং গোলার ছুরিটা নিয়ে রং মুছতে শুরু করি। চামড়ার রংটা ফ্যাকাশে এবং অদ্ভুত দেখাচ্ছে। আমি বুঝতে পারলাম না এরকমভাবে কখন রং করলাম আমি। একটু আগে তো চামড়ার রংটা বেশ প্রাণবন্ত এবং সুন্দর দেখাচ্ছিল। আমি টেসির দিকে তাকালাম, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি ভুরু কুঁচকে দেখলাম তার ঘাড় এবং গালের রং একেবারে আগের মতোই রয়েছে। আমি কিছু কি ভুল করলাম? জিজ্ঞেস করলো সে। না, আমি এই হাতটা ভুলভাল লিখে ফেলেছি। আমি বুঝতেও পারছি না ক্যানভাসে এরকম নোংরা করে কখন আঁকলাম, বললাম আমি। আমি কি ঠিকমতো পোজ দিয়েছি? হ্যাঁ, নিঃসন্দেহে। তাহলে আমি কোনো ভুল করিনি? না, এটা আমারই ভুল। সরি। আমি ওকে খানিকক্ষণ বিশ্রাম নিতে বললাম। ততক্ষণ আমি কাপড় আর তারপিন তেল দিয়ে ওটা পরিষ্কার করার চেষ্টা করি। সে চলে গেল বাইরে একটা সিগারেট খেতে। আমি জানি না তারপিন তেলটাতে কিছু ছিল নাকি ক্যানভাসটায় কোনো সমস্যা ছিল, কারণ যত আমি ঘষছি রংটা যেন আরো ছড়িয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করলাম রংটা মুছার, কিন্তু এই জিনিস দেখি পেন্টিংটার এক ধার থেকে অন্য ধার পর্যন্ত পৌঁছে গেল। ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে সেটা আটকানোর চেষ্টা করলাম, কিন্তু রং ছড়িয়ে ততক্ষণে মডেলের বুকের দিকটা নষ্ট করে দিয়েছে। পুরো ছবিটাই বলতে গেলে আক্রান্ত হয়েছে এখন। তাও আমি ছুরি, তারপিন তেল এবং স্ক্র্যাপার দিয়ে চেষ্টা করে গেলাম আরো কিছুক্ষণ। মাথায় তখন ঘুরছিল দুফালের কথা, যার থেকে আমি এই ক্যানভাসটা কিনেছিলাম। ওর সাথে কথা বলতে হবে। তবে খুব শীঘ্রই আমি টের পেলাম সমস্যাটা ক্যানভাস বা রঙের মধ্যে নেই, বোধহয় তারপিন তেলটাতে কিছু প্রবলেম আছে। রাগের মাথায় ভাবছিলাম, নাকি এই দুপুরের আলোতে আমি চোখে ভুলভাল দেখছি। আমি টেসিকে ডাক দিলাম। সে আমার মডেল।
সে ধোয়ার রিং ছাড়তে ছাড়তে ঘরে ঢুকলো। তখন আমি চেয়ারে গা এলিয়ে পড়ে আছি। এটি আপনি কি করছেন? বিস্মিত হয়ে বলল সে। কিছু না, আমি গর্জে উঠি। এ তারপিন তেলটাই খারাপ। রংটা কি ভয়ানক লাগছে এখন? আপনার মনে হয় আমার গায়ের রং সবুজ? বলল সে। না, গজগজ করলাম আমি। এর আগে কখনো আমাকে এরকমভাবে আঁকতে দেখেছো? একেবারেই না। তাহলে? আহ, হয়তো তারপিন তেলেই কোনো সমস্যা আছে, অথবা অন্য কিছু। সে নিজের গায়ের গাউনটা জড়িয়ে নিয়ে জানলার কাছে গেল। তখনও আমি ঘষা মাজা করে চলেছি। অবশেষে রেগে মেগে আমি ব্রাশগুলো হাতে তুলে সজোরে ছুড়লাম ক্যানভাসের উপর, যার ফলে একটা তীক্ষ্ণ শব্দের সৃষ্টি হয় এবং তার টেসির কানে যায়। ফলে সে সঙ্গে সঙ্গে ঘুরে বলে, অনেক হয়েছে, বোকার মতো কাজ করা অনেক হয়েছে। আপনি এটার উপর 3 সপ্তাহ ধরে কাজ করছেন, আর এখন দেখুন সেটাকে। ক্যানভাসটা ছিঁড়ে ফেলার কি কোনো মানে হয়? সত্যি শিল্পী মানুষেরা আজব হয়। আমি খানিক লজ্জিত হলাম। রাগ দেখানোর পর যেমনটা হয় সবসময়। নষ্ট করে ফেলা ক্যানভাসটা আমি তুলে নিয়ে দেওয়ালে হেলান দিয়ে রাখলাম। আমার ব্রাশগুলো গোছাতে টেসি আমায় সাহায্য করলো এবং তারপর জামা কাপড় পাল্টাতে চলে যায় সে। দরজার ওপাশ থেকে সে আমায় রাগ সামলানোর ব্যাপারে কিছু জ্ঞান দিল। তারপর বেরিয়ে এসে তার ব্লাউজের ঘাড়ের দিকের হুকটা আটকে দেবার জন্য আমার সাহায্য চাইল। যেই থেকে আপনি ওই জানলার কাছ থেকে ফিরে এসেছেন আর চার্চের সামনে ওই মানুষটাকে নিয়ে কথা বলেছেন, তখন থেকেই দেখছি খারাপটা শুরু হলো। বলল সে। হ্যাঁ, বোধহয় লোকটা আমার ছবিতে জাদু করেছে। হাই তুলে বললাম আমি। তাকালাম ঘড়ির দিকে। হ্যাঁ জানি, 6টা বেজে গিয়েছে। আয়নায় নিজের টুপিটা ঠিক করতে করতে বলল টেসি। হ্যাঁ, আমি জবাব দিলাম। আমি তোমায় এতক্ষণ ধরে রাখতে চাইনি। আমি আবার জানলার বাইরে তাকালাম এবং সাথে সাথে বিরক্তি নিয়ে মাথা সরিয়ে নিলাম। লোকটা এখনও তার ফ্যাকাশে মুখ নিয়ে চার্চের সামনেই দাঁড়িয়ে রয়েছে। টেসি আমার মুখের ভাব লক্ষ্য করে জানলা দিয়ে তাকালো বাইরে। এই সেই মানুষ যাকে আপনি পছন্দ করছেন না? ফিসফিস করে জানতে চাইল সে। আমি মাথা নাড়লাম। আমি ওর মুখটাতে দেখতে পাচ্ছি না, তবে দেখে মোটা এবং থলথলে বলে মনে হচ্ছে। আমার দিকে ফিরে বলল সে। একটা স্বপ্নের কথা মনে করিয়ে দিল সে। খুবই খারাপ একটা স্বপ্ন, অথবা কে জানে ওটা আদৌ স্বপ্ন ছিল কিনা। আমি কি করে জানব? উত্তরে টেসি হাসল, বলল, আপনিও তো ছিলেন সেই স্বপ্নে, তাই হয়তো আপনিও জানতে পারেন। মুখের কোণে হাসি লেগে তার। টেসি, আমি বাধা দিলাম তাকে। এটা বলো না যে তুমি আমায় নিয়ে স্বপ্নও দেখো। কিন্তু আমি তো দেখেছি। বলল সে। বলবো নাকি সেটা? হ্যাঁ, আচ্ছা বেশ, বলো। আমি একটা সিগারেট জ্বালালাম। টেসি জানলার সিলে হেলান দিয়ে বসে বেশ গম্ভীরভাবে বলতে আরম্ভ করল সে। গত শীতের রাতে আমি বিছানায় শুয়েছিলাম, তবে তেমন কিছুই ভাবছিলাম না। সেদিন আমি আপনার জন্য পোজ দিয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু তাও কেন জানি ঘুম আসছিল না। শুনতে পাচ্ছিলাম শহরের বড় ঘণ্টাটা 10টা, 11টা এবং তারপর 12টার ঘণ্টা বাজালো। আমি বোধহয় মাঝরাতের দিকে একসময় ঘুমিয়ে পড়ি, কারণ 12টার পর আর কোনো ঘণ্টা শোনার শব্দ আমার মনে নেই। মনে হয় আমি যখন চোখটা বন্ধ করি তখনই আমি স্বপ্নটা দেখেছিলাম। স্বপ্নে কিছু একটা আমার জানলার কাছে যাওয়ার জন্য টানছিল। আমি উঠে গিয়ে জানলাটা খুলি এবং ঝুঁকে থাকাই বাইরে। রাস্তায় কাউকে চোখে পড়ে না আমার কেমন ভয় লাগতে শুরু করলো। বাইরের চারদিক অন্ধকার এবং কেমন অস্বস্তিকর পরিবেশ। তখন আমার কানে এলো দূর থেকে ভেসে আসা চাকার শব্দ। মন বলল আমাকে সেটার জন্য অপেক্ষা করতে হবে এখানে। চাকার শব্দ ধীরে ধীরে কাছে আসছে এবং অবশেষে রাস্তার উপর গাড়িটা আমি দেখতে পেলাম। যখন সেটা ঠিক আমার জানলার নিচ দিয়ে গেল, তখন দেখলাম সেটা মরা নিয়ে যাবার গাড়ি। তখন আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে, আর সেই মুহূর্তে গাড়ির চালক সরাসরি আমার দিকে মুখ তুলে তাকালো। ঘুম ভাঙার পর নিজেকে খোলা জানলার সামনে খুঁজে পেলাম। ঠান্ডায় কাঁপছে শরীর, কিন্তু মরা নিয়ে যাবার গাড়ি বা তার চালক কাউকেই দেখলাম না। আমি এই একই স্বপ্ন আবার দেখি মার্চ মাসে, এবং এইবারেও আমি জানলার সামনেই দাঁড়িয়েছিলাম। গত রাতে সেই স্বপ্ন আবার দেখেছিলাম। আপনি তো জানেন কাল কেমন বৃষ্টি হচ্ছিল।
তাই যখন আমি নিজেকে জানলার সামনে খুঁজে পেলাম তখন জামা কাপড় একদম ভিজে গিয়েছিল। কিন্তু এই স্বপ্নে আমি কোথা থেকে এলাম? আমি জিজ্ঞেস করলাম। আপনি আপনি ছিলেন কফিনের মধ্যে, কিন্তু আপনি মৃত ছিলেন না। কফিনের মধ্যে? হ্যাঁ। তুমি সেটা কি করে বুঝলে? তুমি গাড়ির মধ্যে দেখতে পাচ্ছিলে নাকি? না, শুধু আমি জানতাম ওখানেই আপনি রয়েছেন। তুমি উল্টাপাল্টা কিছু খেয়েছিলে নাকি? আমি হাসতে শুরু করি, কিন্তু মেয়েটা তাতে বাধা দিয়ে ভয়ার্ত স্বরে বলে ওঠে, পেটি, এটা কি দেখছি? জানলার বাইরে মুখ বাড়িয়েছে সে। সেই সেই চার্চের লোকটা একটা মরার গাড়ি চালিয়ে চলে গেল। কি ভুলভাল বকছো, বললাম আমি। টেসির চোখ তখন বিস্ফারিত। আমি জানলার কাছে গিয়ে বাইরে তাকালাম। লোকটা আর সেখানে নেই। দেখো টেসি, বোকার মতো কাজ করো না। তুমি অনেকক্ষণ ধরে পোজ দিয়েছিলে, তোমার স্নায়ু এখন খুবই দুর্বল। আপনার মনে হয় আমি ওই মুখ ভুলতে পারবো? বিরক্তি প্রকাশ পেল তার মুখ দিয়ে। তিনবার আমি সেই গাড়িটা আমার জানলার নিচ দিয়ে যেতে দেখেছি, আর প্রতিবার গাড়ির চালক আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। তার সেই মুখ একেবারে সাদা আর ফ্যাকাশে, যেন একটা মরা মানুষের মতো। দেখে লাগছিল বহুদিন আগে সে মারা গিয়েছে। আমি মেয়েটাকে শান্ত করার জন্য ওকে চেয়ারে বসিয়ে একটু ওয়াইন দিলাম পান করার জন্য। তারপর আমি ওর পাশে বসে পড়লাম, কিছু উপদেশ দেওয়ার চেষ্টাও করলাম। শোনো টেসি, তুমি কয়েক সপ্তাহের জন্য শহরে চলে যাও, দেখবে আর এরকম স্বপ্ন দেখছো না। তুমি সারাদিন পোজ দাও, আর যখন রাতে তুমি বাড়ি ফেরো তখন স্নায়ু দুর্বল থাকে, যার ফলে এটা হয়। আর তাছাড়া কাজের শেষে তুমি ঘুমোতে না গিয়ে বেরিয়ে পড়ো ঘুরতে, তারপর সকালে ফিরে আসার পর তুমি ক্লান্ত হয়ে পড়ো। সেই জন্যই বলছি, আসলে কোনো মরার গাড়ি নেই, সবই তোমার ক্লান্ত মনের কল্পনা। সে হালকাভাবে হাসার চেষ্টা করল। তাহলে চার্চের সামনে যে লোকটা দাঁড়িয়েছিল সে তবে কি? আমাদের দৈনন্দিন জীবনে দেখা একটা সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমি দিব্যি খেয়ে বলছি মিস্টার স্কট, নিচে দেখা মরার গাড়ির চালকটাকে আমি স্বপ্নেও দেখেছি। তো তাতে সমস্যাটা কোথায়? আমি বললাম, কাজটা তো খারাপ নয় লোকটার। তাহলে আপনিও বিশ্বাস করছেন যে আমি একটা মরার গাড়ি দেখেছি? ধরে নিলাম যে তুমি দেখেছিলে, এও ধরে নিলাম যে এই লোকটাই ছিল সেখানে, কিন্তু তাতে অস্বাভাবিক তেমন তো কিছু নেই। টেসি উঠে দাঁড়ালো এবং নিজের রুমালটার ভাঁজ খুলল। তারপর রুমালের আঁচলের গিট খুলে চুইংগাম বের করলো সে। সেটা মুখে পুরে নিজের গ্লাভসগুলো হাতে পরে নিল। আমার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, গুড নাইট মিস্টার স্কট। তারপর সে বেরিয়ে পড়ল। পরদিন থমাস, আমার চাকর, আমার কাছে খবরের কাগজ এবং কিছু খবরও এনে দিল। আমাদের পাশের চার্চটা নাকি বিক্রি হয়ে গিয়েছে। কথাটা শুনে আমি খানিক স্বস্তি অনুভব করলাম। আর তার মানে এই নয় যে আমি ক্যাথলিক আচার আচরণ পছন্দ করি না, কারণ আমি নিজেই একজন ক্যাথলিক। আসল কারণটা হলো, চার্চে যখন উচ্চস্বরে প্রিচ করা হয় সেটা আমার স্নায়ুতে আঘাত করে। সেখানে প্রতিটা শব্দ আমার কানে বাজে, যেন সেটা আমার ঘরের মধ্যেই হচ্ছে। জায়গাটা কে কিনলো? আমি থমাসকে জিজ্ঞেস করলাম। আমার চেনা জানার মধ্যে কেউ নয় স্যার, লোকেরা বলছে হ্যামিল্টনের কেউ একজন নাকি ওটা কিনেছে। ওরা বোধহয় ওখানে শিল্প ভবন বানানোর কথা ভাবছে। আমি জানলার দিকে গেলাম। সেই মোটাসোটা যুবকটা চার্চের বাগানের গেটে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখা মাত্র সেই পুরনো অস্বস্তিকর অনুভূতিটা আবার ফিরে এলো আমার মধ্যে। আচ্ছা থমাস, ওই লোকটা কে বলো তো? থমাস নাক টেনে বলল, ওই লোকটা স্যার, সে তো ওই চার্চে চৌকিদার স্যার। লোকটা আমাকে পরিশ্রান্ত করে ছেড়েছে। সারা রাত ওখানেই বসে থাকে আর কেমন অদ্ভুত চোখে তাকায় খালি। সামনে থাকলে ওর মুখে আমি ঘুষি মেরে দিতাম স্যার। সরি স্যার। না না, তুমি বলে যাও থমাস। আসলে একদিন রাতে আমি হ্যারির সাথে বাড়ির দিকে ফিরছিলাম। ওই সিঁড়িতে দেখি লোকটা বসে আছে। আমাদের সাথে তখন মলি আর জেন ছিল স্যার। ওই দুই মেয়ে ট্রে সার্ভিসে কাজ করে। তখন লোকটা আমাদের দিকে এমন অভদ্রভাবে তাকায় যে আমি আর থাকতে না পেরে বলেই ফেলি, কি দেখছিস রে হারামজাদা? ক্ষমা করবেন স্যার, কিন্তু আমি ঠিক এই কথাটাই বলেছিলাম। সে কিন্তু কিছু বলল না। তখন আমি বললাম, এদিকে আয়, তোর মাথা ফাটাচ্ছি। তাই গেট খুলে ভিতরে ঢুকি, কিন্তু তাও সে কিছুই বলল না, শুধু এই একইভাবে তাকিয়ে রইল। আমি সজোরে একটা ঘুষি মারি তাকে, কিন্তু ওর মাথাটা খুব ঠান্ডা এবং ঘিনঘিনে ছিল। তাকে ছুলে আপনি অসুস্থ হয়ে যেতেন। তারপর সে কি করলো? কৌতূহলের সাথে আমি জানতে চাইলাম। কিছুই করলো না স্যার। আর তুমি? ওর মুখে লজ্জার ছাপ ফুটল
এবং সে হাসার চেষ্টা করল। স্যার, আমি কিন্তু ভীত মানুষ নই, তবে জানি না কেন আমি তখন পালিয়ে যাই। তুমি পালিয়ে যাও? হ্যাঁ স্যার, আমি পালাই। কেন, সেটা আমিও জানতে চাই স্যার। আমি মলিকে ধরে সোজা দৌড় লাগাই। বাকিরাও আমার মতোই ভয় পেয়েছিল, কিন্তু ভয়টা কিসের ছিল? থমাস এর কোনো উত্তর দিতে চায় না, কিন্তু আমার কৌতূহল তখন এই ছেলেটার থেকেও বেশি। তাই আমি ক্রমাগত তাকে চাপ দিয়ে চললাম। টানা 3 বছর আমেরিকাতে থাকার ফলে থমাসের কথা বলার ধরন অনেকটা পাল্টে গিয়েছে, আর সেই সাথে কারোর টোন মারা এবং উপহাস করা সে সহ্য করতে পারে না। আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না মিসেস গড। আমি বিশ্বাস করব, তুমি বলো। আপনি আমার উপর হাসবেন স্যার। স্যার, সেখানে দ্বিধা নিয়েই বলল, স্যার এটা একেবারে সত্যি যে আমি তাকে ঘুষি মারি, তখন সে আমার কবজি আঁকড়ে ধরে, আর সেই সময় আমি তার তুলতুলে একখানা আঙুল মুড়িয়ে দিই। তারপর দেখি তার একটা আঙুল আমার হাতে চলে এসেছে। থমাসের মুখের ভয় এবং আতঙ্কের ছাপটা এখন আমার মুখে ফুটে উঠেছে। সে বলল, সেটা ছিল জঘন্য, এবং এখন যখন আমি ওকে দেখি আমার কেমন ভয় করে। থমাস চলে যাবার পর আমি জানলা দিয়ে বাইরে তাকাই। দেখলাম লোকটা চার্চের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে রয়েছে, দুটো হাত গেটের উপর রাখা। আমি ঝট করে ঢুকে এলাম ভিতরে। খুব অসুস্থ এবং ভীত লাগছিল নিজেকে, কারণ আমি দেখলাম ওর ডান হাতের মাঝখানের আঙুলটা এখন আর নেই। সকাল 9টার দিকে টেসি আসলো এবং পর্দার ওপাশে অদৃশ্য হয়ে গেল। তারপর একটু বাদে ফিরে এসে মডেল স্ট্যান্ডের উপরে পোজ দিয়ে বসল সে। আমি নতুন একটা ক্যানভাস বের করলাম। যখন আমি আঁকছিলাম তখন সে চুপ করেই ছিল। ঠিক আমার চারকোল চালানো বন্ধ করা মাত্র সে কথা বলতে শুরু করে দিল। কাল রাতটা আমার দারুণ কেটেছে। আমরা কাল টনি প্যাস্টরের ওখানে গিয়েছিলাম। আমরা মানে কারা? আমি দাবি করলাম। ম্যাগিকে তো আপনি চেনেন, মিস্টার হোয়াইটেন মডেল, এবং পিঙ্কি ম্যাকামেক। ওকে আমরা পিঙ্কি বলেই ডাকি, কারণ ওর সুন্দর লাল রঙের চুল রয়েছে, যেটা আপনারা শিল্পীরা খুবই পছন্দ করেন। আর ছিল লিজি বার্ক। আমি ক্যানভাসের উপর কিছুটা ফিক্সেটিভ ছড়িয়ে দিয়ে বললাম, বলে যাও। আমাদের দেখা হলো কেলি এবং বেবি বার্নের সাথে, যে মেয়েটা নাচ করে। আমি একটু ফ্লার্টও করেছি কাল। ও, তার মানে তুমি আমাকে ঠকিয়ে চটেছি। সে হেসে উঠে মাথা নাড়ায়। ও ছিল লিজের ভাই এড, খুবই ভদ্র ছেলে সে। আমার মনে হলো ওকে ফ্লার্টিং নিয়ে কিছু জ্ঞান দেওয়া উচিত, যেমনটা বাবা মারা করে থাকেন। সে আমার কথাগুলো মন দিয়ে হাসি মুখে শুনল। আমি নিজেকে সামলাতে পারি, বলল সে। আর লিজি হলো আমার বেস্ট ফ্রেন্ড। তারপর সে আমায় বলল এড কিভাবে ম্যাসাচুসেট থেকে কাজ শেষ করে ফিরে এসে দেখে সে এবং লিজি দুজনেই কত বড় হয়ে গেছে। সে এও বলে যে এড এখন অনেক সফল এবং প্রতিভাশালী, এবং এখন সে নাকি টাকা খরচ করতেও কোনো দ্বিধা করে না। সে আইসক্রিম এবং ওয়েস্টার দিয়ে তার নতুন পাওয়া কাজের জন্য সেলিব্রেট করল। তার কথা বলাকালীন আমি আমার পেইন্টিং শুরু করে দিই। সেও পোজ দিয়ে দেয় আর কথা বলে চলে ছোট্ট একটা পাখির মতো। দুপুরের মধ্যে পেইন্টিংয়ের কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল এবং টেসিও এসে দেখলো এক ঝলক। বেশ ভালো লাগছে। আমার মনে হলো কাজ ভালোই এগোচ্ছে। বেশ খুশির সাথে আমি আমার লাঞ্চ সারলাম। টেবিলের অন্য প্রান্তে টেসি বসেছিল নিজের লাঞ্চ নিয়ে। আমরা এক বোতল ওয়াইন খেলাম এবং একসাথে সিগারেটও খেলাম। টেসিকে সত্যি আমার বেশ পছন্দ। আমি তাকে আনাড়ি মেয়ে থেকে রোগা গরমের এবং সুন্দর দেখতে এক যুবতীতে পরিণত হতে দেখেছি। গত 3 বছর যাবৎ সে আমার মডেল হিসেবে কাজ করছে, এবং আগে যে সমস্ত মডেলের সাথে আমি কাজ করে এসেছি তার মধ্যে সে হলো সব থেকে প্রিয় আমার। যদি সে কঠোর এবং অভদ্র হয়ে যেত তাহলে হয়তো আমার মন খারাপ হতো, কিন্তু তার আচরণে এতদিনে কোনো পরিবর্তন দেখিনি, আর আমার বিশ্বাস সে ভালোই আছে। নীতি কথা নিয়ে আমরা কথা বলি না, আর আমার ইচ্ছাও নেই, কারণ আমার নিজের উপর তেমন বিশ্বাসও নেই। আমি জানি আমি যাই বলি না কেন সে নিজের ইচ্ছা মতোই কাজ করবে। তবুও আমি আশা করি সে যেন কোনো খারাপ পরিস্থিতিতে কখনো জড়িয়ে না পড়ে, কারণ আমি ওর ভালো কামনাই করি, আর আমিও একজন ভালো মডেলের সাথে কাজ করতেও চাই। আমি জানি টেসি যেটাকে ডেটিং বলে
সেটা তার মতো মেয়েদের কাছে আমেরিকাতে যেমন প্যারিসে ঠিক তেমনটা নয়। আর একজন অভিজ্ঞক হিসেবে আমি এও জানি একদিন কেউ একজন আসবে এবং টেসিকে নিয়ে চলে যাবে। যদিও বিয়ে করা ব্যাপারটা আমার অর্থহীন বলে মনে হয়, তাও আমি চাই টেসি যেন এমন কাউকে খুঁজে পাক যে ওকে বিয়ে করবে। আমি একজন ক্যাথলিক। যখন আমি চার্চের কাজে অংশগ্রহণ করি বা বুকে ক্রস আঁকি, তখন আমি খুশি অনুভব করি এবং আমার পাপগুলো স্বীকার করে কিছুটা হালকা অনুভব করি। একজন মানুষ যে একা একা বসবাস করছে আমার মতো, তার অনেক স্বীকারোক্তি থাকে। অন্যদিকে সিলভিয়াও ক্যাথলিক, আর আমার জন্য সেটাই যথেষ্ট। কিন্তু আমি এখন কথা বলছি টেসিকে নিয়ে, যেটা একদম আলাদা বিষয়। টেসিও ক্যাথলিক এবং হয়তো সে আমার থেকেও বড় ভক্ত। তাই সব দিক বিচার করে দেখলে আমি খুব বেশি চিন্তিত নই তার জন্যে। যতদিন না সে কারো প্রেমে পড়ছে ততদিন। কিন্তু আমার এও জানা আছে যে ভাগ্য যথারীতি তার ভবিষ্যৎ লিখে রেখেছে। আমি নীরবে প্রার্থনা করি ভাগ্য যেন তাকে আমার মতো মানুষের থেকে দূরে রাখে এবং এডওয়ার্ডকে এবং জিমি ম্যাকমিক্সের মতো ভালো মানুষদের তার কাছে নিয়ে আসে। আমি কামনা করি তার মুখে যেন সর্বদা হাসি ফুটে থাকে। টেসি বসে বসে ধোয়ার কুণ্ডলি ছাদের দিকে ওড়াচ্ছে এবং নিজের গ্লাস মৃদু নাড়ানোর ফলে বরফ আর কাঁচের আঘাতে হালকা একটা শব্দ হচ্ছে। তুমি কি জানো, কাল রাতে আমিও একটা স্বপ্ন দেখেছি, বললাম আমি। সেই মানুষটাকে নিশ্চয়ই। হাসি লেগে তার ঠোঁটে। একদম তাই, ঠিক তোমার মতোই একটা স্বপ্ন, তবে আরো খারাপ। এই কথা বলাটা হয়তো বোকা বোকা কাজই করেছি আমি, কিন্তু আপনারা তো জানেন শিল্পীরা মাঝে মাঝে কথা বলার কৌশল খুঁজে পায় না। আমি বোধহয় 10টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আমি বলতে আরম্ভ করলাম। তারপর স্বপ্নে দেখলাম আমি জেগে উঠেছি। অনুভূতিটা একেবারে জীবন্ত ছিল। আমি শুনতে পাচ্ছিলাম মাঝরাতের ঘণ্টার শব্দ, গাছের পাতা নাড়িয়ে যাওয়া হাওয়ার শব্দ এবং সাগরের ঢেউয়ের শব্দ কানে আসছিল। আমার বিশ্বাসও হচ্ছিল না যে আমি তখন আসলে ঘুমোচ্ছি। স্বপ্নে দেখলাম আমি একটা বাক্সে বন্দি, যার উপরটা কাঁচ দিয়ে ঢাকা। চোখে পড়ছিল রাস্তার আবছা লাইটের আলো। তখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে করে। কিছু সময় পর আমার অস্থির লাগতে শুরু করলো এবং আমি নড়ার চেষ্টা করলাম, কিন্তু বাক্সটা অনেক সরু ছিল। আমার দুটো হাত বুকের উপর জড়ো করা, ফলে আমি সেগুলো ওঠাতে পারছিলাম না। আমি চেঁচানোর চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। আমি শুনতে পাচ্ছিলাম ঘোড়ার গাড়ি টানার শব্দ, এমনকি ড্রাইভারের নিঃশ্বাসের শব্দও কানে আসছিল। তারপর শুনতে পেলাম আরও একটা শব্দ, অনেকটা জানলা খোলা শব্দের মতো। আমি আমার ঘাড়টা হালকা ঘোরাতে সক্ষম হলাম এবং বুঝলাম আমি কাঁচের বাক্সটা দিয়ে বাইরে দেখতে পাচ্ছি। এমনকি জানলার কাঁচ ভেদ করেও আমি দেখতে পাচ্ছি। খালি এবং নিস্তব্ধ ঘর বাড়ি দেখতে পেলাম, যেখানে কোনো আলো বা প্রাণের চিহ্ন আছে বলে মনে হলো না। তবে না, একজনকে দেখা গেল। বাড়ির দোতলার একটা জানলা খোলা, সেখানে কেউ একজন সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে আছে রাস্তার দিকে। সেটা আর কেউ নয়, তুমি ছিলে। এসি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে টেবিলের উপর কনুইয়ে ভর দিয়ে ঝুঁকল। আমি তোমার মুখ দেখতে পাচ্ছিলাম। আমি আবার বলতে শুরু করলাম, বেশ দুঃখী লাগছিল তোমাকে। তারপর আবার আমরা চলতে শুরু করি এবং সরু একটা গলিতে এসে প্রবেশ করি। একসময় ঘোড়াগুলো থেমে যায়। আমি শুধু অধৈর্যভাবে অপেক্ষা করছিলাম। চোখে তখন ভয় আর অস্থিরতার ছাপ, কিন্তু সেখানে ছিল নিটল নিস্তব্ধতা। সেই কয়েক মুহূর্ত আমার কাছে মনে হচ্ছিল কয়েক ঘন্টার মতো। ধীরে ধীরে আমি আরও অস্থির হয়ে পড়ছিলাম। তারপর অনুভব হলো কেউ আমার খুব কাছে রয়েছে, যার দরুন আমি চোখ খুলে ফেলি। আর তখনই আমি দেখতে পাই সেই ফ্যাকাশে মুখওয়ালা মরার গাড়ির চালকটিকে, যে কফিনের কাঁচ ভেদ করে ঠিক আমার দিকেই তাকিয়ে। এই সময় হঠাৎ দেখি টেসি কাঁদছে, সেই সাথে কাঁপছে। বুঝতে পারলাম নিজে দায়িত্ব নিয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। আরে কি টেসি, কি হলো? বললাম আমি এসব বললাম শুধু এটা বোঝানোর জন্য যে একজনের বলা গল্প কিভাবে অন্য কারোর স্বপ্ন দেখায় এফেক্ট করতে পারে। তুমি সত্যি সত্যি ভাবছো নাকি যে আমি কফিনে শুয়েছিলাম? এরকম কাঁপছো কেন? বোঝার চেষ্টা করো। তোমার দেখা স্বপ্ন আর চার্চের ওই চৌকিদারটির প্রতি আমার বিতৃষ্ণা, সব মিলিয়ে সেগুলো আমার ঘুমের কল্পনায় রং মিশিয়েছে।
তার বেশি কিছুই নয়। সে নিজের মাথাটা হাতের উপর রেখে ফোপাতে শুরু করলো। এই ঘটনার জন্য আমি নিজেকেই ধিক্কার দিতে লাগলাম। কিন্তু ঘটনাটা আরো খারাপ হওয়ার আগে আমি ওর কাছে গিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরি, চেষ্টা করি সান্ত্বনা দেবার। আমায় ক্ষমা করে দাও টেসি, বললাম আমি। এরকম সব কথা বলে তোমায় ভয় দেখাতে আমি চাইনি। তুমি বুদ্ধিমতী, তোমার এসব স্বপ্নে বিশ্বাস করা উচিত না। আমার হাত চেপে ধরে সে এবং মাথাটা আমার কাঁধে এলিয়ে দেয়, কিন্তু তখনও সে কাঁপছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করতে লাগলাম, পিঠে হালকা চাপড় দিলাম। দেখি টেসি, এবার একটু হাসো তো। সে তাকালো আমার দিকে, কিন্তু ওর অভিব্যক্তিতে অদ্ভুত কিছু একটা ছিল। আমি সাথে সাথে তার অস্বস্তিটা অনুভব করে ওকে সামলানোর চেষ্টা করি। এগুলো সবটাই বোকা বোকা টেসি। তুমি কি মনে করো তোমার কোনো ক্ষতি হবে? না। বলল সে। ওর ঠোঁট কেঁপে উঠল। তাহলে কি ব্যাপার? তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কিন্তু আমার জন্য নয়, আপনার জন্যে। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যে। বিড়বিড় করল সে। আমি আমি আপনার আমি আপনার কেয়ার করি। এই শুনে প্রথমে তো আমি হাসতে শুরু করি, কিন্তু ওর কথার মানে আমি বুঝেছি। একটা তড়িৎ বয়ে যায় আমার মধ্যে এবং আমি ওখানে হতবাক হয়ে বসে থাকি। এটা ছিল আমার করা সব থেকে মূর্খের মতো একটা কাজ। তার বলা কথাটা এবং আমার উত্তরের মাঝে হাজার এক চিন্তা ঘুরতে থাকে মাথার মধ্যে। হাসি উপহার দিয়ে সেই চিন্তা আমি ঢেকে ফেলতে পারতাম, বলতাম আমি তাকে ভুল বুঝেছি এবং আমিও তার শুভকামনা করি, অথবা শুধু বলতে পারতাম আমার প্রতি তার ভালোবাসা হওয়াটা একেবারেই অসম্ভব। কিন্তু কিছু ভেবে ওঠার আগেই আমার ঠোঁট ওর ঠোঁটে গিয়ে ঠেকেছে। এখন আমি শুধু ভাবছি এবং উপহাস করছি, যদিও অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই সন্ধে আমি রোজগার মতো ওয়াশিংটন পার্কে হাঁটতে বের হয়েছিলাম। সেদিন যা যা ঘটেছে সেই সব নিয়েই ভাবছি। এখন আমি প্রতিশ্রুতিবদ্ধ, পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। আগের দিনের মুখোমুখি আমায় হতেই হবে। আমি কোনো ভালো মানুষ নই এবং নৈতিকতাও নেই আমার মধ্যে, কিন্তু কখনো নিজের সাথে অথবা টেসির সাথে প্রতারণা করতে চাইব না। আমার জীবনের সত্যিকারের ভালোবাসা চাপা পড়ে ব্রিটানির সুন্দর এক জঙ্গলে। তবে সারা জীবনের জন্য কি তা চাপা পড়ে গিয়েছিল? প্রত্যাশা আমার কানে ফিসফিসিয়ে বলল, না। 3 বছর ধরে আমি আশা রেখেছিলাম, উদ্গ্রীব হয়ে দরজায় কারো টোকা মারার অপেক্ষা করছিলাম। সিলভিয়া কি ভুলে গেছে? না। প্রত্যাশা আবার জানিয়ে গেল। আমি আগেই স্বীকার করেছি আমি কোনো ভালো মানুষ নই, যদিও তার মানে এই নয় যে আমি ভিলেন। আমি চিন্তাহীন এবং বেপরোয়া জীবন কাটিয়েছি, যেখান থেকে যা সুখ পেয়েছি গ্রহণ করেছি, তার সাথে অনুশোচনাও জড়িয়ে রয়েছে। জীবনে পেইন্টিং ছাড়া আর একটা জিনিস ছিল যেটা নিয়ে আমি সিরিয়াস ছিলাম। সেটা এমন কিছু যা হারিয়ে গিয়েছে ব্রিটানির জঙ্গলে। আজ সকালে যা ঘটেছে সেই নিয়ে আফসোস করার জন্য এখন অনেক দেরি হয়ে গিয়েছে। সেটা করুণা ছিল নাকি ক্ষণিকের কোমলতা অথবা অহংকারকে সান্ত্বনা দেওয়ার একটা প্রচেষ্টা, সেগুলো এখন আর কোনো মানে নেই। এখন যদি আমি একটা নিরীহ হৃদয়কে আঘাত না করতে চাই, তবে আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। একটা গভীর ভালোবাসা, যেটা আমি আশা করিনি, আমার কাছে থেকে যাচ্ছে শুধু দুটো বিকল্প। হয় তাকে আগলে নেওয়া কিংবা প্রত্যাখ্যান করা। এটা আমার অন্যকে আঘাত না করার ইচ্ছা, নাকি এটা আমার স্বভাবের একটা অংশ? আমি নিজেকে কিছুতেই সেই আবেগপ্রবণ চুম্বনের জন্যে দায়ী করতে পারছিলাম না। আমি কিছু বোঝাবার সুযোগ পাওয়ার আগেই সে তার মন খুলে বসে আমার কাছে, সমস্ত অনুভূতি ঝেড়ে দেয় আমার উপর। যেসব মানুষ এসব কাজ করে অভ্যস্ত এবং নিজেকে বা অন্যকে আঘাত করে স্বস্তি বোধ করে, তারা হয়তো এটা প্রতিহত করতে পারত, কিন্তু আমি পারিনি। আমি সেই চেষ্টাও করিনি। আবেগের ঝড় যখন থামলো, তখন আমি ওকে বলেছিলাম ওর উচিত এডবার্গের মতো কাউকে ভালোবাসা, কিন্তু ও সেই প্রস্তাব শুনতে রাজি হয়নি। আমি ভাবি, যদি ও এমন কাউকে ভালোবাসে যাকে ও বিয়ে করতে পারবে না, তাহলে ব্যাপারটা সেই আমার মতোই হয়ে যাবে। আমি অন্তত গভীরভাবে ওর খেয়াল রাখতে পারব। আর যখন একদিন সে আমার এই মোহ থেকে ক্লান্ত হয়ে পড়বে, তখন নিশ্চয়ই এর থেকে খারাপ কিছু আর হবে না। আমি এই ব্যাপারে মনস্থির করে নিলাম। আমি জানি এটা সোজা কাজ হবে না,
আমার মনে পড়ে আমি কতটা হতাশ হই যখন এইসব আদর্শের কথা নিয়ে আমি ভাবি। আমি জানি আমি একটা বড় ঝুঁকি নিতে চলেছি। যেহেতু আমি বিবেকহীন ছিলাম, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে ভয় পাচ্ছি। কিন্তু সে যে আমার কাছে সুরক্ষিত থাকবে তাতে কোনো সন্দেহ নেই। যদি ওর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে আমার কোনো যায় আসতো না, কিন্তু আমি টেসিকে ত্যাগ করতে পারবো না, ঠিক যেমনটা অন্য মেয়েকে করতে পারি। আমি ভবিষ্যতের দিকে তাকালাম এবং আমাদের সম্পর্কে সম্ভাব্য সমস্ত ফলাফলের কথা চিন্তা করলাম। হয়তো সে একসময় ক্লান্ত হয়ে গিয়ে সম্পর্ক ভেঙে দেবে, অথবা সে অসুখী হয়ে পড়বে, যেখানে হয় আমাকে ওকে বিয়ে করতে হবে অথবা ছেড়ে দিতে হবে। সে যাই হোক না কেন, এখন বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দেবো। আমি বাড়ি ঢুকে শান্ত পোশাক গায়ে চড়িয়ে নিলাম, কারণ দেরাজের উপর একটা নোট রাখা, লেখা আছে 11টার দিকে বাড়ির দরজার মুখে একটা গাড়ি অপেক্ষা করবে। সাইন বাই এডিথ কারমাইকেল। মিস কারমাইকেলের সাথে ডিনার করার পর ওয়াশিংটন স্কোয়ার ধরে হেঁটে চললাম। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পার্ক তখন ফাঁকা। গাছের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে আমি এগিয়ে চলেছি হ্যামিল্টন হাউসের দিকে। কিন্তু চার্চের সামনে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল লোকটাকে। পাথরের সিঁড়ির ওপর বসে রয়েছে। তার ফ্যাকাশে ফোলা মুখখানা দেখা মাত্র আমার গাটা কেমন করে ওঠে, আর সাথে সাথে আমার হাঁটার গতি বাড়িয়ে দিই। কিছু একটা বিড়বিড় করছিল সে, হয়তো আমাকে নিয়ে কিংবা নিজের মনে কিছু বলছিল। তবে তার ফলে আমার মাথা যায় গরম হয়ে। এরকম একটা লোক আমাকে নিয়ে কথা বলে কি করে? আমার খুব ইচ্ছা হচ্ছিল ঘুরে ওর কাছে যাই আর আমার লাঠিটা দিয়ে একটা মেরে আসি, কিন্তু আমি হেঁটেই চললাম এবং নিজের বাড়িতে এসে ঢুকলাম। আমি বেশ কিছুটা সময় বিছানাতেই কাটালাম। চেষ্টা করলাম লোকটার কণ্ঠটা মাথা থেকে দূর করার, কিন্তু পারলাম না। সেটা আমার মাথাতেই একেবারে জেঁকে বসেছিল। শুয়ে থাকাকালীন অবস্থায় যখন আমি এপাশ ওপাশ করছি, সেই কণ্ঠ যেন আরও স্পষ্ট হতে শুরু করলো। আমি ধীরে ধীরে তার বলা প্রতিটা শব্দ এখন বুঝতে পারছি। খানিক সময় লাগলো আমার, যেন কথাগুলো আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু অবশেষে সবটা আমি বুঝে উঠলাম। শব্দগুলো ছিল, হলুদ চিহ্নটা কি তুমি খুঁজে পেয়েছো? হলুদ চিহ্নটা কি তুমি খুঁজে পেয়েছো? হলুদ চিহ্নটা কি তুমি খুঁজে পেয়েছো? আমার সত্যি প্রচন্ড রাগ হচ্ছিল। এসব বলে কি বোঝাতে চাইছিল সে? রাগে ফুঁসতে ফুঁসতে আমি তাকে অভিশাপ দিই এবং চেষ্টা করি একটু ঘুমানো। কিন্তু পরে যখন ঘুমটা ভাঙল, নিজেকে বিবর্ণ এবং ক্লান্ত লাগছিল। গতকাল যা স্বপ্ন দেখেছি সেটাই আবার দেখলাম, এবং সেটা আমায় খুবই বিব্রত করল। আমি জামা পাল্টে স্টুডিওতে চলে যাই। টেসি তখন জানলার পাশে বসেছিল। আমি ঘরে ঢুকতে সে উঠে দাঁড়িয়ে আমায় এসে জড়িয়ে ধরে, ছোট্ট করে চুমু দেয় আমার গালে। খুব মিষ্টি দেখাচ্ছে আজ ওকে, তাই আমিও ঘুরে আরও একটা চুম্বন দিই। এরপর সে চলে যায় স্ক্রিনের ওপাশে। কি হলো, আমার আগের দিনের পেন্টিংটা গেল কোথায়? জিজ্ঞেস করি আমি। মনে হলো টেসি শুনতে পেয়েছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। আমি তখন ক্যানভাসের গাদাগুলো ঘেঁটে খোঁজার চেষ্টা করছি। বললাম, টেসি, তাড়াতাড়ি রেডি হও, সকালের আলোতে আমাদের কাজে লাগতে হবে। যখন ক্যানভাসের মধ্যে পেন্টিং খোঁজার চেষ্টা শেষ হলো, তখন ফিরলাম ঘরের চারদিকে সেটা খোঁজার জন্যে। তখন নজরে পড়ল টেসিকে, স্ক্রিনের সামনে দাঁড়িয়ে। সে, কি হলো জিজ্ঞেস করলাম আমি। শরীর খারাপ নাকি? না। তাহলে ঝটপট করো। আপনি কি চান আমি আমি এইভাবে পোজ দিই? তখন আমি বুঝতে পারলাম এ এক নতুন জটিলতা। একজন শ্রেষ্ঠ নগ্ন মডেলের সাথে কাজ করার সুযোগটা আমি হাতছাড়া করেছি। আমি চাইলাম টেসির দিকে। একটা লজ্জার ভাব ফুটে রয়েছে তার মুখে। দুর্ভাগ্যবশত আমরা সেই দাগটা পার হয়ে গেছি, আর যেটা পবিত্র এবং নিরীহ ছিল সেসব এখন অতীত। সে হয়তো আমার মুখে লেগে থাকা হতাশা ভাব লক্ষ্য করেছিল, তাই সে বলল, আপনি চাইলে আমি এভাবে পোজ দিতে পারি। না থাক, বললাম আমি। আমরা নতুন কিছু শুরু করব। আমি ওয়ার্ড্রোবের কাছে গিয়ে একটা প্রাণোজ্জ্বল ঝলমলে পোশাক বের করলাম। সেটা একটা খাঁটি পোশাক, এবং সেটা নিয়ে চলে গেলাম স্ক্রিনের পেছনে। যখন টেসি ফিরে এলো, আমি অবাক হয়ে গেলাম। তার লম্বা ঘন চুল নীলচে পাথর বসানো একটা ফিতে দিয়ে বাঁধা। পোশাকটা অভিনব লাগছে তার শরীরে। তার উপরে রয়েছে নীল রঙের ভেস্ট এবং একটি ছোট্ট ঝকঝকে জ্যাকেট।
তার স্কার্টটাতেও সুন্দর ছাঁচ রয়েছে। সত্যি মেয়েটাকে এই সাজে দারুণ দেখাচ্ছে। হাসি মাখা মুখ নিয়ে সে আমার দিকে এগিয়ে আসে। আমি নিজের পকেটে হাত ঢুকিয়ে একটা সোনালি রঙের চেন বের করি, তারপর সেটা ওর গলায় পরিয়ে দিই। এটা তোমার জন্য টেসি। আমার জন্যে? উৎফুল্ল দেখায় ওকে। যাও এবার পোজ দিয়ে বসো। তখন দেখি সে উজ্জ্বল একটা হাসি নিয়ে ছুটে যায় স্ক্রিনের পিছনে এবং একটা বাক্স যেটাতে আমার নাম লেখা রয়েছে সেটা নিয়ে হাজির হয়। আমি ভেবেছিলাম বাড়ি যাওয়ার সময় এটা আপনাকে দেবে, বলল সে। বাক্সটা আমি খুললাম। গোলাপি সুতির আস্তরণের মধ্যে একটা কালো মণি রয়েছে, যার ভিতর অসাধারণ একটি চিহ্ন বা শব্দ সোনালি রঙে আঁকা রয়েছে। সেটা কোনো চাইনিজ বা আরবিক লিপির মতো নয়। পরে আমি জানতে পারি ওটা মানুষের পরিচিত কোনো ভাষা বা লেখার ধরনের থেকে একেবারে আলাদা কিছু। স্মৃতিচিহ্ন হিসেবে আপনাকে দেওয়ার মতো এটাই আছে আমার কাছে। লাজুকভাবে সে বলল। আমি খানিকটা বিরক্ত হই, কিন্তু তাও তাকে আশ্বাস দিই যে এটাকে আমি যত্ন করেই রাখবো এবং সবসময় পরে থাকবো। তখন সে দেখে শুনে ওটা আমার কোটের সাথে লাগিয়ে দেয়, ঠিক কলারের একটু নিচে। কেন টেস, এরকম বোকার মতো এত দামি একটা জিনিস কে কিনতে বলেছে? আমি তো কিনে নিয়ে দেয়, বলল সে। তাহলে পেলে কোথায়? তারপর সে আমায় বলল কিভাবে সে ওটা পেয়েছে। একদিন সে ব্যাটারিতে অ্যাকোরিয়ামের কাছ থেকে হেঁটে ফিরছিল, তখন সে ওটা খুঁজে পায়। এর মালিককে খোঁজার জন্য সে কাগজে বিজ্ঞাপনও দিয়েছিল এবং খবরের কাগজও চেক করত, কিন্তু অবশেষে সে আশা ছেড়ে দেয়। গত রাতে স্বপ্নের কথা মনে রয়েছে আমার, কিন্তু সেটা আর ওকে বললাম না। আবার আমি কাজে মগ্ন হয়ে পড়লাম। নতুন একটা ক্যানভাসে চারকোল দিয়ে স্কেচ করা শুরু করলাম। টেসি তখন দক্ষভাবে পোজ দিচ্ছে, একেবারে স্থির অবস্থায়। পরের দিনটা আমার জন্য খুবই খারাপ ছিল। আমি সদ্য মোছা মেঝেতে পিছলে পড়ে যাই। সেই সময় হাতে করে একটা ক্যানভাস ফ্রেম সারাচ্ছিলাম। কবজিতে দারুণ ব্যথা লাগে। এত জোর ছিল সেই ব্যথায় যে আমি পেইন্ট ব্রাশ ধরতেই পারছিলাম না। আমি স্টুডিওতে শুধু ঘুরছিলাম, নিজের অসমাপ্ত আঁকাটার দিকে তাকিয়ে হতাশা প্রকাশ করছিলাম। শেষে একসময় বসে পড়ি, সিগারেট জ্বালিয়ে রাগে আঙুল মোচড়াতে শুরু করে দিই। বাড়ির জানলায় এবং চার্চের ছাদে বৃষ্টি পড়ার শব্দ শুনে মনটা আরও খারাপ হয়ে যায়। টেসি জানলার পাশে বসে সেলাইয়ের কাজ করছিল তখন, এবং মাঝে মাঝে নিরীহ এবং কোমল চোখে আমার দিকে তাকাচ্ছিল। এরকম বিরক্ত হয়ে যাওয়ার জন্যে খারাপ লাগছিল আমার, তাই ভাবলাম অন্য কিছুতে মন দেওয়া যাক। আমি যথারীতি সমস্ত খবরের কাগজ এবং লাইব্রেরির সমস্ত বই পড়ে ফেলেছি, কিন্তু কিছু তো করতেই হবে। তাই বুককেসের কাছে গিয়ে কনুই দিয়ে সেটা খুললাম। আমি সেই বইগুলোকে তাদের রং এবং আকার দেখেই চিনতে পারি। আমি ধীর পায়ে লাইব্রেরিতে হাঁটতে লাগলাম এবং সেই সাথে শীষ দিতে শুরু করলাম, যাতে মনটাকে একটু হলেও খুশি রাখা যায়। ঠিক যখন ঘরে আবার প্রবেশ করতে যাচ্ছি, দেখলাম শেষ বুককেসটার একেবারে উপর শেলফটাতে একটা হলুদ রঙের বই রয়েছে। ওটাকে ঠিক চিনতে পারলাম না, আর মেঝে থেকে ওটার শিরোনামটাও চোখে পড়ল না। তাই আমি স্মোকিং রুমে গিয়ে টেসিকে ডাক দিলাম সাহায্যের জন্য। সে স্টুডিও থেকে এসে উপরে উঠলো বইটা নামানোর জন্য। ওটার নাম কি আমি জানতে চাইলাম। দ্য কিং ইন ইয়ল। আমি তো অবাক। আমার কোনো ধারণাই নেই কি করে এই বইটা আমার এখানে এলো, কারণ এই বইটা আমি কখনোই আনতে চাইনি। এই বইটা কেনা নিষেধ রয়েছে এবং বইয়ের দোকানে এই বইটার দিকে ফিরেও তাকাইনি আমি। বইটা নাকি খুবই বিপজ্জনক। আমার পরিচিত একজনের সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটার পর আমি এই বইটাকে একেবারে এড়িয়ে যাই। এর ব্যাপারে আমি কিছু শুনতেও পছন্দ করি না। আর কেউ কোনোদিন এই বইয়ের দ্বিতীয় ভাগ নিয়ে কোনো দিনও কথা বলেনি, ফলে আমি তার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানি না। আতঙ্কের অনুভূতি বুকে চেপে আমি বইটার হলুদ কভারটার দিকে তাকাই। টেসি, ওটা ছুঁয়ো না, নিচে নেমে এসো, তড়িঘড়ি বললাম আমি। আমার নিষেধ করায় তার মধ্যে কৌতূহল দেখা দিল, আর আমার বাধা দেবার আগেই সে সেই বইটা হাতে নিয়ে হাসতে হাসতে চলে গেল স্টুডিওর দিকে। টেসি, জোর গলায় হাঁকিয়ে উঠলাম আমি। ঢুকে পড়লাম স্টুডিওতে। শোনো, আমি কিন্তু মজা করছি না। ওই বইটা রেখে দাও। আমি চাই না তুমি ওই বইটা খুলে দেখো। লাইব্রেরির রুম খালি। আমি ড্রয়িং রুমে গিয়ে ঢুকলাম, তারপর বাথরুম, লন্ড্রি রুম, কিচেন এবং সবশেষে আবার লাইব্রেরিতে ফিরে এলাম। অনেক খোঁজাখুঁজির পর আমি টেসিকে খুঁজে পেলাম। এত ভালো মতো সে নিজেকে লুকিয়ে রেখেছিল যে আমার আধ ঘন্টা লেগে গিয়েছিল।
উপরে স্টোর রুমে খুঁজে পেলাম তাকে। তার মুখ ফ্যাকাশে এবং ভয়ের ছাপ স্পষ্ট। জানলার ঠিক পাশে বসে আছে সে। বইটা মেঝেতে খোলা অবস্থায় পড়ে রয়েছে, আর সেখানে বইয়ের দ্বিতীয় ভাগটা খোলা। তাহলে সে যথারীতি পড়ে ফেলেছে বইয়ের লেখা। আমি ওকে ধরে স্টুডিওতে নিয়ে আসি এবং শুইয়ে দিই সোফায়। কোনো কথা না বলে সে আমার কথা মতো কাজ করল। আমি বেশ কিছুক্ষণ ওর পাশেই বসে থাকি। সে কিন্তু কোনো কথা বলা বা নড়াচড়া কিছুই করে না। অবশেষে আমি আবার স্টোর রুমে যাই বইটা আনার জন্য। সেটা নিয়ে আসি স্টুডিওতে। সোফার পাশের মেঝেতে বসে পড়তে শুরু করি বইটা। শুরু থেকে শেষ অবধি পুরোটা পড়ি আমি। মানসিক পরিস্থিতি যখন চরমে পৌঁছালো, তখন বইটা বন্ধ করতে বাধ্য হলাম আমি। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম সোফার গায়ে। এই সময় টেসি জেগে উঠে আমার দিকে তাকিয়েছে। আমরা বেশ কিছুক্ষণ যাবৎ কথা বলছিলাম, কেমন একটা একঘেয়ে এবং ক্লান্তিকর কণ্ঠে। তারপর হঠাৎ বুঝতে পারলাম আমরা দ্য কিং ইন ইয়েলো বইটা নিয়েই কথা বলছি। এই বইয়ের মধ্যে লেখা শব্দগুলোকে পড়া গুরুতর পাপ কাজ। অক্ষরগুলো অত্যন্ত পরিষ্কার এবং সুন্দর, ঠিক যেন একটা ক্রিস্টাল। বিষাক্ত হীরের মতো এই শব্দগুলো জ্বলজ্বল করছে। এই শব্দগুলো অত্যন্ত খারাপ এবং এমন এক জিনিস যা দিয়ে যে কোনো মানুষকে বশীকরণ বা পঙ্গু করে ফেলা সম্ভব। সেই মানুষ বুদ্ধিমান হোক আর যাই হোক, সবার সাথে একই জিনিস ঘটবে। এই শব্দগুলো রত্নের চেয়েও দামি, স্বর্গের সঙ্গীতের চেয়েও বেশি সান্ত্বনা দেয় এবং মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমরা ক্রমাগত কথা বলে চলেছি। যে অন্ধকার আমাদের জাপটে ধরছে সেই সম্বন্ধে একেবারে অজ্ঞ আমরা। টেসি আমার কাছে অনুরোধ করল হলুদ চিহ্নওয়ালা সেই কালো মণিটা খুলে ফেলে দিতে। কিন্তু কেন জানি আমি সেই অনুরোধ প্রত্যাখ্যান করলাম। এমনকি এখন যখন আমি শোবার ঘরে বসে এই স্বীকারোক্তি লিখছি, এই মুহূর্তেও আমি জানি না কেন আমি তখন হলুদ চিহ্নটা কোথা থেকে খুলে আগুনে ফেলে দিলাম না। আমি নিশ্চিত ছিলাম সেটাই করতে চেয়েছিলাম আমি, কিন্তু টেসির অনুরোধ আমাকে টলাতে পারেনি। ধীরে ধীরে রাত হলো। আমরা তখনও রাজা এবং তার ফ্যাকাশে মুখোশ নিয়ে আলোচনা করে যাচ্ছি। এইভাবে মাঝরাত হলো। এবার আমরা হাস্তার এবং ক্যাসেলটাকে নিয়ে কথা বলছি। বাইরের কুয়াশা ধীরে ধীরে জানলায় আস্তরণ ফেলছে। একসময় ঘরের পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। বাইরে ধোঁয়াশাপূর্ণ রাস্তা থেকেও কোনো শব্দ আসছে না আর। টেসি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়েছে। এই আবছা আলোয় ওর মুখটাও দেখতে পাচ্ছি না ঠিক মতো। দুজনে দুজনের হাত ধরে রয়েছি, নিশ্চুপভাবে একে অপরের মনের কথাগুলো বুঝে ফেলছি। আমরা হায়ার এসের রহস্য উন্মোচন করে ফেলেছি। আমরা জেনে ফেলেছি ফ্যান্টম অফ ট্রুথের ব্যাপারে। যখন আমরা চিন্তার আদান প্রদান করছি, তখন আশপাশের ছায়াগুলো নড়ে চড়ে উঠল এবং কিছুটা দূর থেকে একটা শব্দ কানে এলো। ধীরে ধীরে সেই শব্দ আসছে, হালকাভাবে চাকার শব্দ। ঠিক আমার বাড়ির দরজার সামনে এসে থামলো সেটা। আমি মুখ তুলে তাকালাম এবং দেখলাম একটা মরার গাড়ি দাঁড়িয়ে, যেটায় কালো রঙের একটা পতাকা লাগানো। সেটার দরজা খুললো এবং বন্ধ হলো। সাথে সাথে আমি ছুটে গেলাম দরজার দিকে সেটা বন্ধ করার জন্য। যদিও আমি জানি এই তুচ্ছ দরজা সেই জন্তুটাকে আটকে রাখতে পারবে না, যে আমার সেই হলুদ চিহ্নটা নিতে আসছে এখানে। হলে এখন তার পায়ের শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে তার দরজার সামনে এসে থামলো। খুব সহজেই দরজাটা সে ভেঙে ফেলল। তারপর ঢুকে এলো ঘরের মধ্যে। আমি কিন্তু তাকে দেখতে পেলাম না, শুধু অনুভব হলো তার ঠান্ডা স্পর্শ। আমি চেঁচিয়ে উঠে ধস্তাধস্তি শুরু করে দিলাম। সে আমার কোটের সাথে আটকানো মণিটা এক টানে খুলে ফেলল এবং সজোরে আঘাত করলো আমার মুখে। মাটিতে উল্টে পড়ার সময় শুনতে পেলাম টেসির করুণ আর্তনাদ। হলদে রাজা যথারীতি তার আসল রূপ বের করে ফেলেছে। এখন ঈশ্বরের নাম নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। আমি আরো কিছু বলতে পারতাম, কিন্তু মনে হয় না সেগুলো জগতের কাজে লাগবে। আর যদি আমার কথা বলি, আমার অবস্থা এখন মানব সহায়তার বাইরে। আমি এখানে এখন পড়ে রয়েছি, লিখছি। লেখা শেষ করার আগে মারা যাব কিনা তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর এখন আমার। আমি দেখতে পাচ্ছি ডাক্তার তার ওষুধগুলো তুলে নিচ্ছে এবং আমার পাশে বসে রয়েছে ক্রিস্ট। তাদের এই প্রতিক্রিয়ার কারণ আমি বুঝতে পারছি।
বাইরের জগতের মানুষেরা যারা বই লেখে এবং প্রচুর খবরের কাগজ ছাপায়, তারা এই মর্মান্তিক খবর জানতে পেরে বেশ কৌতূহল অনুভব করবে। কিন্তু আমি আর বেশি লিখব না। প্রিস্ট নিজের পবিত্র কাজ সম্পূর্ণ করার পর আমার শেষ কথাগুলো শুনবে। তারা হয়তো তদন্তকারীদের পাঠাবে আমার বাড়ি ভাঙার জন্যে এবং ঘটনাস্থানটাকে তছনছ করবে। রক্তাক্ত রহস্যের খোঁজে সংবাদপত্রের লোকেরাও হয়তো ছুটে আসবে। কিন্তু যখন আমি আমার স্বীকারোক্তি শেষ করব, তখন তারা আমার রহস্যের ব্যাপারে জানতে পারবে না। তারা জানে টেসি মারা গিয়েছে এবং আমিও মরতে বসেছি। তারা জানে পাশের বাড়ির লোকেরা ভয়ার্ত আর্তনাদ শুনে জেগে উঠেছিল। তারপর সোজা ছুটে আসে আমার ঘরে এবং দেখে একজন জীবিত মানুষ আর দুজন মৃত মানুষকে। কিন্তু তারা এটা জানে না, যখন ডাক্তার তৃতীয় মৃতদেহটা দেখে বলেছিলে, আমি তো এর কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না, এই লোকটা কম করে হলেও 1 মাস আগে মারা গিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় আমি মারা যাচ্ছি। আশা করি প্রিস্ট যেন